আজকে এই ভিডিওটিতে জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা জীববৈচিত্র্য বলতে কি বোঝায় সেটি জেনে নেব। তো জীববৈচিত্র্য ইংরেজিতে আমরা যাকে বায়োডাইভার্সিটি বলি। তো এই যে শব্দটা, এই শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে বা কে এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন সেটি আমাদের একটু জানতে হবে। তো দেখো 1918 সালে মার্কিন জীববিজ্ঞানী টমাস লাভজয় সবার প্রথমেতে এই জীব সম্পর্কিত বৈচিত্র্য বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই পরিভাষাটি ব্যবহার করেছিলেন। তার পরবর্তীকালেতে এই 1986 সালেতে ওয়াল্টার রোজেন কী করেন না, এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত করেন। অর্থাৎ জীববৈচিত্র্যের যে ইংরাজি পরিভাষা অর্থাৎ বায়োডাইভার্সিটি, এই কথাটি এই ওয়াল্টার রোজেন সবার প্রথম ব্যবহার করেছেন। আর জীববৈচিত্র্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর জীবদের মধ্যে যে জিন ভিত্তিক, প্রজাতি ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতা দেখা যায় তাকে। তো এই হচ্ছে জীববৈচিত্র্যের একটি সংক্ষিপ্ত ধারণা, অর্থাৎ জীববৈচিত্র্য বলতে ঠিক কী বোঝায় সেটি। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই জীববৈচিত্র্যের প্রকারভেদ, অর্থাৎ পৃথিবীতে কত রকমের জীববৈচিত্র্য সৃষ্টি হয়েছে। তো জীববৈচিত্র্যের প্রথম যে প্রকারভেদটি আছে সেটি হচ্ছে শ্রেণীগত জিনগত বৈচিত্র্য, অর্থাৎ জেনেটিক ডাইভার্সিটি। তো এই জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য কাকে বলে না, কোনো জীব প্রজাতির মধ্যে জিনের সমবায়গত পার্থক্যের জন্য জীবের যে গঠনগত ও প্রকৃতিগত পার্থক্য লক্ষ্য করা যায় তাকে জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলা হয়ে থাকে। আর এর কী কী বৈশিষ্ট্য আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি হলো একটি জীবের জিনে নিহিত চারিত্রিক বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনের বিভিন্নতার ফলেই মূলত জীববৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। দেখো এখানেতে আমি একটি ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাপারটিকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা প্রত্যেকেই মানুষ। তো আমাদের যে এই যে গঠনগত মানে আমাদের যে শারীরিক যে গঠন এবং আমাদের যে আচার আচরণ বা আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতি আমরা প্রত্যেকের থেকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন। অর্থাৎ মানুষ হলেও আমাদের গঠনগত এবং প্রকৃতিগতভাবে আমরা আলাদা আলাদা। অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা। তো এই যে আলাদা আমরা, তো এইটা করছে কে? এটা করছে হচ্ছে এই জিন। আমাদের শরীরেতে যে জিন রয়েছে সেই জিন হচ্ছে আমাদের এই জন্মগত আমাদের এই বৈচিত্র্যটাকে সৃষ্টি করছে। অর্থাৎ দেখবে কোনো মানুষ হয়তো খুব ফর্সা, কেউ হয়তো কালো, কেউ হয়তো শ্যামলা বা কেউ খুব উঁচু মানে লম্বা, কেউ বেঁটে, এরকম কারোর কেউ ধরো মোটা বা রোগা বা তার কারোর শারীরিক গঠন খুব সুঠাম, এরকম ইত্যাদি ব্যাপার। আর প্রকৃতিগতভাবে দেখবে যে কেউ হয়তো একটু লাজুক টাইপের আছে, কেউ হয়তো ধরো একটু রাগী রয়েছে বা কেউ মিশুকে, ইত্যাদি বিভিন্ন রকম আমাদের যে চারিত্রিক এবং মানসিকগত যে সমস্ত দিকগুলো আছে, যেগুলো আমাদেরকে মানে প্রত্যেকের থেকে প্রত্যেকের যে মানে ভিন্নতা যে তৈরি করেছে, মানুষ হওয়া সত্ত্বেও যে আমাদের যে জন্মগতভাবে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর দ্বারা একে অপরের থেকে যে আমরা আলাদা হয়েছি, তো সেইটাকে বলা হয় হচ্ছে এই জিনগত বৈচিত্র্য। এটা মানুষ এবং উদ্ভিদ বা পৃথিবীর আরও যে সমস্ত জীব সম্প্রদায় রয়েছে সমস্তগুলোর মধ্যেই দেখতে পাওয়া যায়। আর এটা দেখো এর যে বৈশিষ্ট্যটা আছে, এটা জীবের যে জিন আছে সেই জিনের একটি চারিত্রিক বৈশিষ্ট্য। আর এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, অর্থাৎ কিনা আমার শরীরেতে যে জিন আছে সেই জিনের মধ্যে আমার পূর্বপুরুষের বৈশিষ্ট্য নিহিত থাকে, অর্থাৎ আছে। তো এই যে আমরা যে যে ডিএনএ যে টেস্ট করা হয় দেখবে অনেক সময়তে, তো এই ডিএনএ টেস্ট করলে আমরা এই যে জিনের যে মানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে এই জিনগত যে বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। এরপরে দেখো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে এই প্রজাতিগত বৈচিত্র্য। তো
তো কাকে বলে না, কোনো অঞ্চলে যত সংখ্যক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশ লক্ষ্য করা যায় তাই হলো ওই অঞ্চলটির প্রজাতিগত বৈচিত্র্য। আর এর বৈশিষ্ট্য কি কি আছে না, এটি জীব সম্প্রদায়ের মধ্যে প্রজাতির সংখ্যা নির্দেশ করে। প্রজাতির প্রাচুর্য ও সমরূপতার সমন্বয় হলো এই প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ একটা অঞ্চলেতে, ধরো একটা কোনো অঞ্চল নির্বাচন করা হলো, সেই অঞ্চলেতে যত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে সমাবেশ লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে সেই অঞ্চলের এই প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ সব উদ্ভিদ এবং প্রাণী পড়বে এর মধ্যে। এরপরে তো যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো কাকে বলে, পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে জলবায়ু আর ভূমিরূপের পার্থক্যের জন্য বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমাবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। এইরূপ বাস্তুতন্ত্রের বিভিন্নতাকে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর, আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন যে অঞ্চল আছে সেখানেতে জলবায়ুর পার্থক্য আছে, ভূমিরূপের পার্থক্য রয়েছে। তো সেই জলবায়ু ও ভূমিরূপের পার্থক্যের জন্য বিভিন্ন অঞ্চলেতে সেই অঞ্চলের সঙ্গে মানিয়ে নিয়ে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। তো এইরূপ যে এক একটি যে পৃথিবীর বিভিন্ন যে বাস্তুতন্ত্রর মধ্যে যে বিভিন্নতা, এক একটা অঞ্চলে এক এক রকমের বাস্তুতন্ত্র এবং তার মধ্যে যে সমস্ত জীব প্রজাতি আছে তাদের মধ্যে যে বিভিন্নতা, তো সেইটাকে বলা হয় হচ্ছে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর এর বৈশিষ্ট্য কি কি আছে দেখো, যে প্রত্যেক বাস্তুতন্ত্রের নিজস্ব জীবগোষ্ঠী উপস্থিত থাকে। অর্থাৎ প্রত্যেকটা বাস্তুতন্ত্রের অন্তর্গত যে জীবগোষ্ঠী আছে তাদের মধ্যে একটি স্বতন্ত্রতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর সঙ্গে আর একটা বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর পার্থক্য থাকে। যেরকম দেখো, যে আমরা যদি নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বাস্তুতন্ত্রকে দেখি, তাহলে সেখানেতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী সেখানেতে লক্ষ্য করা যায়। আবার দেখো, যদি আমরা মরু অঞ্চলেতে, শুষ্ক মরু অঞ্চলের বাস্তুতন্ত্রকে আমরা যদি দেখি, তাহলে দেখবে যে সেইখানকার যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে তার মধ্যে একটা বিভিন্নতা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বাস্তুতন্ত্রের অন্তর্গত জীব গোষ্ঠীর একটি নিজস্বতা থাকে। তারপর 2 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে দেখো, যে কোনো বাস্তুতন্ত্রের অভ্যন্তরস্থ প্রজাতির বৈচিত্র্যকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ এক একটা বাস্তুতন্ত্রের মধ্যে অন্তর্গত যে জীব প্রজাতি রয়েছে তার বৈচিত্র্যকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়ে থাকে। দেখো এবারেতে এইখানেতে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কতগুলো সূচক বা পরিমাপক আছে, তো সেগুলোকে আমাদের একটু জেনে রাখা দরকার। তো প্রথমটা দেখো রয়েছে যে প্রজাতি সমৃদ্ধি বা স্পিসিস রিচনেস বলা হয়। তো এটা কাকে বলে দেখো, যে কোনো একটি অঞ্চলে যত সংখ্যক প্রজাতি উপস্থিত থাকে তাই হলো ওই অঞ্চলের প্রজাতির সমৃদ্ধি, মানে সবটা থাকতে হবে। তারপরে 2 নাম্বার যে সূচকটা রয়েছে সেটা হচ্ছে প্রজাতি প্রাচুর্য। তো এটা হচ্ছে স্পিসিস অ্যাবান্ডেন্স। তো জীব প্রজাতি সমূহের মধ্যে জীবগুলির সংখ্যাগত আপেক্ষিক প্রাধান্যকে প্রজাতির প্রাচুর্য বলা হয়ে থাকে। আর একটা আছে হচ্ছে আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য। তো এটা হচ্ছে দেখো, যে কোনো একটি অঞ্চলে অবস্থানকারী প্রজাতি সমূহের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার বিভিন্নতা লক্ষ্য করা যায়। আর এই বিভিন্নতাটাই হচ্ছে আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য নামে পরিচিত। তো এই 3টে গুরুত্বপূর্ণ সূচক বা পরিমাপক আছে যেটা দিয়ে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে প্রকাশ করা হয়ে থাকে। এরপরে তো দেখো আরও এক ধরনের বৈচিত্র্য রয়েছে যেটাকে বলছে হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্য। অর্থাৎ আঞ্চলিকভাবেও জীব বৈচিত্র্য গড়ে ওঠে। এবং দেখো এখানেতে একটা বিষয়ে উল্লেখ আছে যে বিভিন্ন আয়তন বিশিষ্ট এলাকায় উপস্থিত জীববৈচিত্র্য পরিমাপ করার জন্য বিভিন্ন সূচক ব্যবহার করা হয়ে থাকে। আর বিজ্ঞানী এই হোয়াইটেকার এই আঞ্চলিক বৈচিত্র্যের অঞ্চলকে 3টে ভাগে ভাগ করেছেন। আর যেটার কারণে এতে আরও 3 রকমের জীববৈচিত্র্যের প্রকার তৈরি হয়েছে। তো সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আলফা বৈচিত্র্য। এটা কাকে বলে দেখো, যে নির্দিষ্ট জীবগোষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে নির্দেশ করে আলফা বৈচিত্র্য। অর্থাৎ একই প্রকার বাসস্থানে
প্রজাতির সংখ্যা হলো আলফা বৈচিত্র্য। আর আলফা বৈচিত্র্যের দ্বারা একই গোষ্ঠীভুক্ত জীবসমূহের মধ্যেকার বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর পরেরটা হচ্ছে দেখো বিটা বৈচিত্র্য। তো এটা হচ্ছে যে একটি নির্দিষ্ট বাসস্থানভুক্ত বিভিন্ন গোষ্ঠী সমূহের মধ্যে যে জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। আর 3 নাম্বার যেটা রয়েছে সেটার নাম হচ্ছে গামা বৈচিত্র্য, অর্থাৎ ভিন্ন ভৌগোলিক ক্ষেত্রে একই রকম পরিবেশের প্রজাতির পরিবর্তন বা প্রতিস্থাপনের ফলে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে গামা বৈচিত্র্য বলে। আর ভৌগোলিক অঞ্চলের মধ্যে প্রজাতির সংখ্যা বা ঘনত্ব বৃদ্ধি পেলে এই গামা বৈচিত্র্যের মাত্রা বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ প্রকারভেদ। এবারেতে আমরা আসবো হচ্ছে যে জীব বৈচিত্র্যের গুরুত্ব কি। তো প্রথম যে গুরুত্বটা আছে দেখো সেটা হচ্ছে যে সম্পদের ভাণ্ডার, অর্থাৎ কিনা এই প্রাকৃতিক সম্পদের এক মহামূল্যবান ভাণ্ডার হলো জীব বৈচিত্র্য। মানুষ বিভিন্নভাবে এই উদ্ভিদ বা প্রাণীর উপরেতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। দেখো উদ্ভিদের উপরে তো আমরা নির্ভরশীলই, কারণ উদ্ভিদ যদি অক্সিজেন তৈরি করে না দেয় তাহলে আমরা সেই অক্সিজেন বায়ুমণ্ডল থেকে পাবো না এবং আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই উদ্ভিদের উপরেতে আমরা কিন্তু বেঁচে থাকার জন্যে সরাসরি আমরা নির্ভরশীল, এবং তার সঙ্গে সঙ্গে খাদ্যের ক্ষেত্রেও। তো যে কারণেতে এই মানুষের কাছে এই জীব বৈচিত্র্যের গুরুত্ব হচ্ছে সীমাহীন। অর্থাৎ মানুষের নিজের অস্তিত্বকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য এই জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। তা না হলে মানুষের অস্তিত্বই একদিন আসবে যে বিপন্ন হয়ে পড়বে। তারপরে দেখো পরের যে গুরুত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ জীব বৈচিত্র্য সঠিক মাত্রায় বজায় থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। অর্থাৎ দেখো এখানেও তো একটা উদাহরণ দিই যে আমরা মানুষ নিত্যদিন যে সমস্ত কার্যকলাপগুলো করি তার মাধ্যমেতে CO2 গ্যাস তৈরি হয়। বিশেষ করে আমরা আমাদের যে শ্বসন মানে কার্য যেটা চলে তার মাধ্যমে আমরা কি করি, আমরা অক্সিজেনটাকে গ্রহণ করছি এবং CO2টাকে আমরা বাইরে ছেড়ে দিচ্ছি। এবং আমাদের বিভিন্ন যে সব কাজকর্মগুলো আছে, বিভিন্ন মানে যে কলকারখানা ভিত্তিক বা যানবাহন চলাচল ভিত্তিক যে দৈনন্দিন যে কাজকর্ম, তার মাধ্যমেতে এই বায়ুতে CO2 কার্বন ডাই অক্সাইড ক্রমাগত মিশছে। এবারে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আছে, এই কার্বন ডাই অক্সাইডটা বায়ুমণ্ডল থেকে কে শোষণ করে নিচ্ছে? সেটা হচ্ছে গাছ। সবুজ উদ্ভিদ হচ্ছে তার যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য মানে কার্বন ডাই অক্সাইড দরকার, সে বায়ুমণ্ডল থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে নিয়ে নিচ্ছে। এবারে গাছ হচ্ছে জীব বৈচিত্র্যের মানে জীবের মানে বৈচিত্র্যের একটি অন্যতম মানে উপাদান। তো যে কারণে দেখো যদি গাছ আস্তে আস্তে কমে আসতে থাকে তাহলে কি হবে, বায়ুমণ্ডলেতে এই কার্বন ডাই অক্সাইড শোষণ করার মতন পর্যাপ্ত গাছ যদি না থাকে তাহলে ক্রমাগত কার্বন ডাই অক্সাইড বেড়ে যেতে থাকবে, এবং যার ফলেতে আমাদের মানে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে থাকবে। তো যে কারণেতে এই পরিবেশের ভারসাম্যটা রক্ষা করতে বিশেষ করে দেখো এই যে CO2 এবং O2র যে ব্যালেন্সটা রয়েছে বায়ুমণ্ডলেতে, সেই CO2 এবং O2র যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে রক্ষা করার জন্যে এই জীববৈচিত্র্য বিশেষ করে উদ্ভিদের বেঁচে থাকাটা আমাদের পৃথিবীতে খুব দরকার। তা না হলে এই ব্যালেন্সটা বিঘ্নিত হলে উদ্ভিদ তো থাকবেই না, তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রাণীরা রয়েছে বিশেষ করে মানুষ, সেই সমস্ত প্রাণী এবং মানুষেরও অস্তিত্ব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী থেকে। তো পরিবেশের ভারসাম্য রক্ষাতে জীববৈচিত্র্যের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা রয়েছে দেখো, এটা হচ্ছে বিনোদন এবং পরিবেশ বান্ধব পর্যটন। অর্থাৎ কি না যে এই মানুষ তার বিনোদনের জন্য অনেক সময় জীববৈচিত্র্য সমৃদ্ধ কোনো এলাকা নির্বাচন করে থাকে, যেটাকে আমরা পিকনিক করা বা ঘুরতে যাওয়া বিষয় হিসেবে জানি। তো এই পরিবেশ বান্ধব যে ইকো ট্যুরিজম যে ব্যাপারটা, সেখানেতে এই উল্লেখযোগ্য স্থান হলো জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। তোমরা যারা হাওড়ার এই বটানিক্যাল গার্ডেনেতে তোমরা যারা গিয়েছো, আহ, আমি সবাইকেই বলবো যে একবার ঘুরে এসো, কারণ খুবই সুন্দর জায়গা। যদি তোমাদের গাছপালা খুব ভালো লাগে তো ভালো লাগবে। তো এইরকম এই বটানিক্যাল গার্ডেন যেরকম আছে, এরকম একটি ইকো ট্যুরিজমের জায়গা যেখানেতে এই গাছপালার সান্নিধ্যে তোমরা কিছুক্ষণ সময় সেখানেতে কাটাতে পারো।
তো এছাড়াও বিভিন্ন অরণ্য অঞ্চল রয়েছে যেখানেতে মানুষ হচ্ছে এই পিকনিক বা বিনোদনের জন্য যায়। তো এটা যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে সেখানেতে এই যে গাছপালার বা অন্যান্য জীব পশু প্রাণীর যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যটাকে চাক্ষুষ দেখা। তো যদি সেটা না থাকে, যদি জীববৈচিত্র্য আজকে না থাকতো, তাহলে কি আমরা সেখানেতে যেতাম? মোটেও যেতাম না। তো সেই কারণেতে এই আমাদের বিনোদন দেওয়া এবং তার সঙ্গে, সঙ্গে এই পরিবেশ বান্ধব বিভিন্ন যে পর্যটন আমরা করি, সেটার জন্যও এই জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আর সবশেষে দেখো এই জীববৈচিত্র্যের শিক্ষাগত গুরুত্ব রয়েছে। বিভিন্ন শিক্ষামূলক কাজেতে এই জীববৈচিত্র্য ভূমিকা নিয়ে থাকে। যেমন দেখো এই বর্তমানে মানুষ তার জ্ঞানের সাহায্যে গবেষণা করে বিভিন্ন উন্নত জিনের মিলন ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীর উন্নত সংকর প্রজাতি, যেটাকে আমরা হাইব্রিড যে বলি, সেই হাইব্রিড প্রজাতির তৈরি করছে এবং জিন প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে ইনসুলিন, জিন থেরাপি বা অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা চলছে। তাই জীববৈচিত্র্য পরোক্ষভাবে মানুষের জ্ঞান ও বিজ্ঞানের প্রসার ঘটাতে সাহায্য করেছে। তো এইগুলোই হচ্ছে এই জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ যে জীববৈচিত্র্যের যে গুরুত্ব সেইগুলো। তো আজকের এই আলোচনাটার মাধ্যমে আশা করি তোমাদেরকে আমি জীববৈচিত্র্য কাকে বলে এবং তার যে প্রকারভেদগুলো আছে এবং সর্বোপরি তার যে গুরুত্ব, সেটা সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।